নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আপনাদের সকলকে জানাই আমার আজকের এই নতুন ব্লগটিতে। তো আজকের দিনটি হচ্ছে 21শে আগস্ট 2025, মানে বৃহস্পতিবার। আর এখন টাইম হচ্ছে ওই বেলা 11:30। আর আজকের আমি যাচ্ছি কলকাতার কালীঘাট মন্দিরে। তো তোমরা অনেকেই কম বেশি প্রত্যেকেই গেছো ওখানে। আর আমাদের তো প্রত্যেকেরই ছোটবেলারই সবারই কিছু না কিছু স্মৃতি জুড়ে আছে ওই মন্দির থেকে, কারণ ছোটবেলা প্রায় প্রত্যেকেই ওই মন্দিরে গিয়েছো। তো এখন তোমরা হয়তো জানো যে মন্দিরটি আবার নতুন করে পুনঃসংস্কার করা হয়েছে। তো কি নতুন কি নিয়মাবলী আছে বা মন্দিরটা এখন দেখতে কেমন, সবকিছুই এই ভিডিওতে আমি তুলে ধরবো। সময়সূচি কি রয়েছে এখন মন্দিরে, বা সামনেই তো কৌশিকী অমাবস্যা, তো সেই কৌশিকী অমাবস্যার জন্য কি ওখানে প্রস্তুতি চলছে, তো সবকিছুই এই ভিডিওটিতে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি শেষে ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে যাত্রাটি শুরু করা যাক। কালীঘাট যাওয়ার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে মেট্রো করে যাওয়া। তো আমার বাড়ি থেকে সবথেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার। এখান থেকে আমি যাব কালীঘাট মেট্রো স্টেশন পর্যন্ত। কালীঘাট মেট্রো থেকে নেমেই হাঁটা পথেই পড়বে মন্দিরটি। এই হচ্ছে মেট্রো গেট নাম্বার 1। আর এই গেট নাম্বার 1-এর ঠিক পিছন দিক দিয়েই 2-4 মিনিট হেঁটে গেলেই কিন্তু স্কাই ওয়াকটি পড়ে। তোমরা চেষ্টা করবে মেন রোড না ধরে ওই পিছনে গলিটা দিয়ে যেতে। এখন বৃষ্টির জন্য জল জমে গিয়েছে এখানে। এই হচ্ছে মেট্রো গেট নাম্বার 1, কালীঘাট মেট্রো গেট নাম্বার 1। এখন আমি আছি স্কাই ওয়াকের গেটের সামনে। এখানে কিন্তু এসকেলেটর এবং সিঁড়ি দুটোই রয়েছে। তো এই স্কাই ওয়াক থেকে হেঁটেই কিন্তু একদম মন্দিরের গেটের সামনে আমি পৌঁছে যাব। এখন আমি যাচ্ছি স্কাই ওয়াকের উপর দিয়ে। স্কাই ওয়াকটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা যখন আসবে এই স্কাই ওয়াকটি, একটা অনুরোধ রইল আমার তোমাদের কাছে, সকলের কাছেই, যে এই স্কাই ওয়াকটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ এখানে সারি সারি কিন্তু ডাস্টবিন রাখা আছে। তো অযথা এখানে ময়লা আবর্জনা বা থুতু ফেলবেন না। বেশ সুন্দর লাগলো আমার এই জিনিসটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন। স্কাই ওয়াকটি সত্যিই অসাধারণ দেখতে। এখানে ভিতরে একটি বেশ সুন্দর এই ঝাড়বাতি রয়েছে। রাতের আলোতে স্কাই ওয়াকটি যে কত সুন্দর লাগবে সেটা কিছুটা আন্দাজ করা যাচ্ছে দিনের বেলা দেখেই। আমি আছি কালীঘাটের স্কাই ওয়াকে। আর এই স্কাই ওয়াকে বেশ সুন্দর একটা আর্ট দেখতে পেলাম। এখানে কালীঘাট মন্দিরটি কিভাবে নির্মাণ হয়েছিল তারই কিছু কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটা সম্ভবত টেরাকোটা ওয়ার্কের উপরই করা। বেশ সুন্দর লাগছে দেখতে সিনটা। এই যে মন্দিরের বাইরে ডালা দোকান থেকে আমি একটি ডালা কিনে নিয়েছি। এটি 151 টাকার ডালা। তো এটা দিয়ে আগে আমি মাকে পুজো দেব। আচ্ছা, মন্দিরের গর্ভগৃহের ছবি কিন্তু তোলা যাবে না, ওটা নিষেধ। তো মন্দিরের চারিপাশটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই হচ্ছে বলিঘর, মানে গর্ভগৃহ ছাড়া এখানে বেশ কয়েকটি আশেপাশে ছোটখাটো অনেকগুলি মন্দির রয়েছে। তো এটি হচ্ছে বলিঘর। এখানেও ভক্তরা এসে পুজো দিয়ে থাকেন। তো বলিঘর ছাড়াও এখানে অনেকগুলি বেশ কয়েকটাই মহাদেবের মন্দির রয়েছে, যেখানে শিবলিঙ্গ রয়েছে। আর এছাড়াও রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আর রয়েছে মনসা দেবীর মন্দির। আর একটি কুণ্ড রয়েছে, সেটি হচ্ছে পবিত্র কুণ্ড, যেখানে মায়ের ডান পায়ের 4টি আঙ্গুল পাওয়া গিয়েছিল। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 সতীপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের 4টি আঙ্গুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসী তুল্য। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কিন্তু কলকাতার নামটির উদ্ভব। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগের গ্রিক দার্শনিক টেলিমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট।
বর্তমানে এই মন্দিরটির 90 ফুট উঁচু, আর মন্দিরটি হচ্ছে বাংলার আটচালা বৈশিষ্ট্য মন্দির। মন্দিরটির চূড়ায় 3টি কলস রয়েছে, যেটি সম্পূর্ণ 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি। আর রয়েছে একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা, যাতে ওম লিখিত। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটা। মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র 8 কাঠা। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির, যেটি 1854 সালে তারা সিং নামে একজন জৈনক পাঞ্জাবি ব্যবসায়ী তৈরি করিয়েছিলেন। এবার মায়ের বিগ্রহর দিকে আসি। মায়ের বিগ্রহ ছবিটি যেটা দেখছেন, এটা আমার তোলা ছবি নয়, এটা আমি কালেক্ট করেছি। তো কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত। রয়েছে সোনার তৈরি লম্বা জিভ, যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিং, এবং রূপোর তৈরি 4টি হাত, যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। 108 সোনার মুন্ড মালা দান করিয়েছিলেন 1765 সালে পাটিয়ালার মহারাজা রাজা নবকৃষ্ণ। এবার জেনে নেব মন্দিরের ইতিহাস সম্পর্কে। জনশ্রুতি অনুসারে শোনা যায়, আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃ সাধক একদা এখানে কালীর ধ্যান করেছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে সে যে বেদিতে বসে ধ্যান করেছিলেন সেটি ব্রহ্মবেদী, আর দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দী হ্রদে রয়েছে। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মা বেদিতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন আর তা ব্রহ্মবেদিতে স্থাপন করেন। এভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমন অবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভেতরে একটি স্থান থেকে আলো দেখতে পান। পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান, আর এটি ছিল স্নান যাত্রার দিন। হচ্ছে সেই কুণ্ড পুকুর, যেখানে মায়ের পায়ের 4টি আঙুল পড়েছিল। সেই পুকুরটিকে এখন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই চারিপাশে দেয়ালটাতে বেশ সুন্দর কারুকার্য করা আছে টেরাকোটার, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তাঁর পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায় চৌধুরী সেগুলি সংস্কার করেন। আর এখন যে মন্দিরটি আপনারা দেখছেন, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন রিলায়েন্স কোম্পানি। গর্ভগৃহে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। এটি কারোর সম্মুখে বের করা হয় না, আর এটি ব্রহ্মবেদীর নিচেই রয়েছে। মন্দিরে একটি বিশাল বড় নাট মন্দির রয়েছে ঠিক মন্দিরের সামনেই। আচ্ছা, মন্দিরে কিন্তু মা দক্ষিণমুখী, আর প্রতি বছরই পয়লা বৈশাখ, দুর্গা পুজো, দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। এছাড়াও অমাবস্যার দিন, বিশেষ অমাবস্যার দিনগুলিতে শনিবার অথবা মঙ্গলবারেও প্রচুর ভক্তদের সমাগম হয়ে থাকে।
পুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দির এখানে একটাই বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো কিছু দর্শনার্থীরা আসছেন দেখছি। তো এখন আমি এবার বাইরের দিকে বেরোবো, আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে 4 নম্বর গেট। তো এই গেট নম্বর 4-এ কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হবে, যেটা 3টে থেকে 3:30, আর 2:30 থেকে লাইন দিতে হবে। তো গেট নম্বর 4-এ আসার একটু ল্যান্ডমার্কটা আপনাদেরকে দেখিয়ে রাখি। বাড়িটি দেখছেন, এই লাল বাড়িটি একটা ল্যান্ডমার্ক হিসেবে চিনে রাখতে পারেন। এই বাড়িটির ঠিক উল্টো দিকেই রয়েছে গেট নম্বর 4। গেট নম্বর 1। এই গেট নম্বর 1 দিয়ে সোজা রাস্তাটা ধরে চলে গেলেই কিন্তু আদিগঙ্গা। আদিগঙ্গা হলো পশ্চিমবঙ্গের কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি ছোট্ট নদী। খ্রিস্টীয় 15 থেকে 17 শতাব্দী পর্যন্ত এই নদীটি ছিল হুগলি নদীর প্রধান ধারা। পরে এই ধারাটি ক্ষীণ হয়ে আসে। এর অন্যান্য নামও রয়েছে, যেমন গোবিন্দপুর খাঁড়ি বা সারম্যানের নালা বা ট্যালির নালা। তো আমরা এটিকে আদিগঙ্গা বলেই ছোটবেলা থেকে চিনেছি। তো এখন আমি এই পথ ধরেই আদিগঙ্গার দিকেই যাব। তো আজকের যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো বৃষ্টিতে আদিগঙ্গার কেমন লাগে দেখতে, ওটাই একটু দেখার আমার খুব ইচ্ছে আছে। তো এই হচ্ছে আদিগঙ্গার মূল প্রবেশ দ্বার। এই হচ্ছে আদিগঙ্গা, তার উপরে আবার বৃষ্টিতে নদীর জল একদম থই থই করছে, দেখতে বেশ দারুণই লাগছে। এই প্রবেশদ্বারটা কিন্তু আটচালাভাবে তৈরি করা। এর ভিতরে বেশ ছোট ছোট বিগ্রহ রয়েছে, নানান দেব দেবীর বিগ্রহ চিত্র রয়েছে। আর এই প্রবেশদ্বারটি বেশ সুন্দর টাইলস দিয়ে করা। তো এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো অনেকেই এখানে শরণ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। এবার বলে রাখি এখানকার মন্দিরের টাইমিংস হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টায় কিন্তু সমস্ত গেট বন্ধ হয়ে যায়। আর 4 নম্বর গেটটি কিন্তু 2:30টার সময় খোলে, শুধুমাত্র ভোগ বিতরণের জন্য। আর মন্দিরটি আবার বিকেল 4টের সময় খোলে, বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো এর মধ্যে তোমরা এসে চাইলে পুজো দিতে পারো। আচ্ছা, আর কয়েকটি কথা বলে রাখি, তোমরা যখন পুজো দিতে আসবে তো বাইরে থেকে ডালা কিনে যদি তোমরা নিজে থেকে পুজো দাও, সেই ক্ষেত্রে কিন্তু খরচাটা কম পড়বে। তো আমি সাজেস্ট করব তোমরা নিজে থেকেই পুজো দাও, হাতে একটু সময় নিয়ে এসো আর পুজোটা দাও। যদি তোমাদের হাতে সময় কম থাকে বা সাথে যদি কোনো বয়স্ক থাকে, সেক্ষেত্রে তোমরা পান্ডা হায়ার করতে পারো। আর আরেকটা বলে রাখি, পান্ডাদের হায়ার করার আগে ওনাদের যা দান দক্ষিণা ব্যাপারটা আগে থেকেই জেনে নেবেন, নাহলে পরে কিন্তু ঝামেলা করেন ওনারা এটা নিয়ে। মানে ভিতরে কিন্তু আলাদা আলাদা অনেক রকমের পুজো দেওয়া যায়, মানে মূল যে গর্ভগৃহ ছাড়া মায়ের পুজো ছাড়া ওখানে ভিতরে অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলোতে কিন্তু পুজো দেওয়া যায়। যেমন বলিঘর, মনসা মা, বা কোনো যদি আপনাদের কোনো মানত থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আগে থেকে আপনারা কথা বলে নেবেন। যা পান্ডা থাকবে আপনাদের, ওনার সাথে কথা বলে নেবেন, যাতে কি দান দক্ষিণা ওনার কি আছে আলাদা করে, তো ওটা আগে থেকেই জেনে নিলে আপনাদের সুবিধা হবে পরে। গেট নম্বর 5। এই মন্দিরে কিন্তু মূল 5টি গেট রয়েছে বা প্রবেশদ্বার রয়েছে। তো কোনটাতে গেলে কি তোমরা দেখতে পাবে, স্ক্রিনটা একটু পজ করে দেখতে পারো।
এই হচ্ছে গেট নম্বর 4। দুপুর 1টার পর কিন্তু সব গেটই বন্ধ হয়ে যায়, শুধুমাত্র গেট নম্বর 4টা খোলা থাকে। তো মানে গেট নম্বর 4টা 2:30 থেকে খোলে, 2:30 থেকে লাইন দেওয়া শুরু হয়, দিয়ে ওই 3টে 3:30 নাগাদ ভোগটা দেওয়া শুরু হবে। তো এখন আমি গেট নম্বর 4 দিয়ে প্রবেশ করে ফেলেছি, দিয়ে এখানে এখন ওয়েট করে আছি। বাকি সবকটাই গেট কিন্তু এখন বন্ধ, সেই বিকেল 4টের পর খুলবে। বৃষ্টি কিন্তু এক নাগাড়ে হয়েই চলেছে, এখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এরই মধ্যে মাকে ভোগ নিবেদন করা হয়েও গেছে। এই ভোগটি কিন্তু প্রতিদিনই দেওয়া হয়, আর এইভাবে পান্ডারা বসে এখানে ভোগটি শাল পাতায় করে দেন। তবে আজকে দেখছি এখানে এই থার্মোকলের প্লেটে করে দিচ্ছে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ ভোগে তোমরা কি কি আছে। খিচুড়ি আছে, পটল আলুর তরকারি আর পরমান্ন। তো মায়ের ভোগ খুব ভালো খেলাম, আর মায়ের ভোগ নিয়ে আর কোনো কথা হবে না। তোমরা যদি কালীঘাটে আসো, একবার অন্তত মায়ের ভোগটি গ্রহণ করো। তো তার জন্য তোমরা যদি সকাল সকাল এসে থাকো, তাহলে এসে তোমার পুজো দিয়ে তারপরে তোমরা চাইলে কাছাকাছি যা ছোট মন্দির আছে বা এখানে আদিগঙ্গা আছে, ওখানে ঘুরে টুরে এসে দিয়ে 2:30টার সময় গেট নম্বর 4-এ আবার লাইন দিয়ে তোমরা প্রসাদটি গ্রহণ করতে পারো। কারণ 2:30টার আগে কিন্তু গেটটি খুলবে না, 2:30টার সময় থেকে লাইন পড়ে, দিয়ে ওই 3টের মধ্যে ভোগ দেওয়া শুরু হয়ে যায়, দিয়ে 3টে থেকে 3:30 পর্যন্ত এই ভোগ দেওয়া যে প্রক্রিয়াটা ওটা চলতে থাকে। আচ্ছা, আর একটা কথা, এখানে কিন্তু অন্যান্য মন্দিরের মতন ভোগ খাওয়ার জন্য কোনো কুপন মূল্য লাগে না, এখানে সম্পূর্ণ যে ভোগটি কিন্তু বিনামূল্যে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বসে ভোগ খাওয়ার কোনো এখনো ব্যবস্থা করা হয়নি, তো ওনারা এইভাবে পাতায় করে দেন। তারপরে তোমরা চাইলে সাথে করে না অবশ্যই কন্টেনার আনবে, যাতে বাড়ির জন্য একটু নিয়ে যেতে পারো। তো আজকের যেহেতু বৃষ্টির জন্য লোক অনেক কম ছিল, মানে ভোগের পরিমাণ আজ অনেকটাই ছিল, কিন্তু লোকজন একটু কম হওয়ার কারণে আজ অনেকটা করেই ওনারা ভোগ দিচ্ছিলেন। মানে অনেকেই আবার 2-3বার ধরে নিয়ে লাইনে গিয়ে দাঁড়িয়ে নিচ্ছেন ভোগ। আর একটি কথা, আজকের দিনে জানি না অন্যদিন এটা হয় কি না, আজকের দিনে যখন আমি ডালা নিয়ে পুজো দিতে মায়ের গর্ভগৃহে গেলাম, তো ওখানে গর্ভগৃহের মুখে দুজন পুরোহিত দাঁড়িয়ে রয়েছে। তো পুজো দেওয়ার জন্য ওনারা আবার আলাদা করে চার্জ নিচ্ছেন, মানে পান্ডা ছাড়া ওনারা কিন্তু পুরোহিতরা কিন্তু আলাদা করে চার্জ নিচ্ছেন। এছাড়াও বাইরে যে আলাদা আলাদা যে মন্দিরগুলি রয়েছে, বলিঘর বা মনসা মন্দির, ওগুলোতেও কিন্তু 20 টাকা করে আলাদা করে নিচ্ছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সাইডে যে বেল আইকনটি আছে ওটাও টিপে দিও, যাতে পরবর্তী কোনো এরকম ভিডিও দিলে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।